নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন যোগেন পণ্ডিত, লিখেছেন বনফুল। শুরু করছি আজকের গল্প পাঠ। যোগেন পণ্ডিত। হরিপুরের লোয়ার প্রাইমারি স্কুলের যোগেন পণ্ডিত বড়ই মর্মাহত হলেন বৃদ্ধ বয়সে। নতুন যুগের নতুন চালচলনের সঙ্গে কিছুতেই তিনি মানিয়ে চলতে পারলেন না। এখনো তিনি ছেলেদের পড়া মুখস্থ করতে বলেন, না পারলে শাস্তি দেন। কানমোলা, চর, চাপড়, বেঞ্চির উপর দাঁড় করিয়ে দেওয়া, কান ধরে হাঁটু গেড়ে বসানো, এসব তো আছেই, বেতও মারেন। তেঁদর ছেলেদের মারের চোটে আধমরাও করে ফেলেন। এসব ছাড়া আর একটা কাজও করেন তিনি। বরাবরই করে এসেছেন পাঠশালায় এসে ঘন্টা দুই ঘুমোনো। প্রায় ক্রোশ খানেক দূরে থাকেন তিনি এক সোনার বেলের বাড়িতে। সেখানে অনেক রাত্রি পর্যন্ত জাগরণ করে তাকে হিসাবপত্র লিখতে হয়। এর বিনিময়ে সেখানে তিনি থাকতে পান এবং সিধা পান। নিজের রান্না নিজেই করে নেন। অত্যন্ত রাশভারী লোক, সকলেই ভয় করে তাকে। ছাত্ররা আড়ালে বলে মহিষ পণ্ডিত। যেমন কালো রং তেমনি বলিষ্ঠ তার চেহারা, চোখ দুটিও লাল টকটকে। কেউ ঘাঁটাতে সাহস করে না সহসা। একক্রোশ হেঁটে প্রত্যহ বেলা 12টা আন্দাজ যখন তিনি পাঠশালায় হাজির হন, তখন তাঁর দুই পা হাঁটু পর্যন্ত ধূলি ধূসরিত। জুতো বা ছাতার বালাই নেই। হাতে একটা ছোট পুঁটুলি থাকে। পুঁটুলির ভিতর একখানি গামছা, কয়েকটা বই, চশমাটি এবং মশলার একটা ছোট কৌটো ছাড়া আর বড় কিছু থাকে না। স্কুলে এসেই তিনি আদেশ করেন, ওরে জল আন। পাশের পুকুর থেকে ছাত্ররা জল বয়ে এনে দেয়। যোগেন পণ্ডিত পদপ্রক্ষালন করেন। পুঁটুলি থেকে গামছা বের করে পা দুটি ভালো করে মোছেন। তারপর ছাত্রদের সাহায্যে ধরাধরি করে বেঞ্চিগুলি জোড়া দিয়ে নেন। তারপর মশলার কৌটো থেকে একটা লবঙ্গ বা এলাচের দানা মুখে ফেলে দিয়ে পুঁটলিটা সযত্নে বেঁধে ফেলেন আবার। তারপর ছাত্রদের সম্বোধন করে বলেন, যাও এইবার তোমরা পড়া মুখস্থ করো গিয়ে। ঘুম থেকে উঠে পড়া নেব। একটি ভুল যেন না হয় কারো, হলে আর আস্ত রাখবো না, বুঝেছ? ছাত্ররা বেরিয়ে যান। পুঁটলিটা মাথায় দিয়ে যোগেন পণ্ডিত জোড়া দেওয়া বেঞ্চের উপর শুয়ে পড়েন। পাঠশালার সামনে প্রকাণ্ড বটগাছ আছে একটি। তারই তলায় বসে ছাত্ররা পড়াশোনা করে। ঘন্টা দুই পরে পণ্ডিত মশায়ের নিদ্রা ভঙ্গ হয়। ছাত্রদের দিয়ে আবার বালতি করে জল আনিয়ে চোখ, মুখ, নাক, কান ধুয়ে ফেলেন। বিশেষ করে নাক আর কান। তার নাক আর কান দুই বেশ বড়, শুধু বড়ই নয়, লোমও আছে বেশ। হাত মুখ মুছে বটগাছের একটা ডাল ভেঙে নিয়ে যোগেন পণ্ডিত পড়তে বসেন। তারপর পড়ানো শেষ করে যখন ওঠেন, তখন প্রায়ই দেখা যায় যে ডালটি ফেটে চৌচির হয়ে গেছে। এমনই প্রত্যহ দিন। কিন্তু একটি ছেলেও ফেল হয়নি আজও পর্যন্ত যোগেন পণ্ডিতের স্কুল থেকে। প্রতি বছরই বৃত্তি পায়। বেচালও হয়নি একটি ছেলেও। কারণ শুধু স্কুলে নয়, স্কুলের বাইরেও তার প্রতাপ কম ছিল না। কারণ কোনো ছেলে শাসন সত্ত্বেও উপর্যুপরি পড়া না পারলে কিংবা স্বভাব না বদলালে যোগেন পণ্ডিত তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন, তার মা বাপকে পর্যন্ত বকেন। ছেলে খারাপ হবে কি, তার স্কুলের প্রত্যেকটি ছেলেকে শায়েস্তা না করা পর্যন্ত তার শান্তি নেই। তিনি ছেলেদের মারতেন বটে, কিন্তু ভালোবাসতেন।
কতই বা মাইনে পান, কিন্তু তার থেকেই তিনি ভালো ছেলেদের পুরস্কারও দিতেন, গরিব ছেলেদের বই কিনে দিতেন, কারো অসুখ হলে বারবার গিয়ে খোঁজ নিতেন তার বাড়িতে গিয়ে, দরকার হলে সেবাও করতেন। সংসারে তার নিজের বলতে কেউই নেই। প্রথম জীবনে বিয়ে করেছিলেন বাঁকুড়ায়, সেইখানে একটা স্কুলে পণ্ডিতিও করতেন তিনি, কিন্তু পত্নী বিয়োগ হলো, আর সেখানে থাকতে পারলেন না। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এখানে চলে এলেন। এখানে 25 বছর কেটে গেছে। এখানকার স্কুলের ছেলেরাই তাঁর সব, তাদের উপর নিজের অধিকারও তিনি অপ্রতিহত রাখতে চান। কিন্তু যুগ বদলাচ্ছে, তার সাবেক চাল আর সহ্য করতে পারছে না লোকে। এতদিন মুখ ফুটে সাহস করে কেউ কিচ্ছুই বলতে পারছিল না, কিন্তু নতুন দারোগাবাবুর নেপো ছেলেটিকে যোগেন পণ্ডিত যেদিন গোবেরেন করলেন, সেই দিন থেকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলতে লাগলো। 6 ফুট লম্বা বলিষ্ঠ যোগেন পণ্ডিতের এমন একটা ব্যক্তিত্ব ছিল যে দারোগাবাবু সামনাসামনি তাকে কিছু বলতে সাহস করলেন না, কিন্তু তিনি ছাড়লেন না। পণ্ডিতের সমস্ত দুষ্কৃতির বর্ণনা দিয়ে, গ্রামের সমস্ত লোককে দিয়ে সই করিয়ে এক লম্বা দরখাস্ত পাঠিয়ে দিলেন তিনি শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের কাছে। যোগেন পণ্ডিত ঘুণাক্ষরও কিছুই জানতে পারলেন না। কিছুদিন পরে দরখাস্তকারীদের মুখপাত্র দারোগাবাবুকে কর্তৃপক্ষ জানালেন যে তদন্ত করার জন্য জেলার ইন্সপেক্টর শীঘ্রই যাবেন। পৃষ্ঠ হলেন দারোগাবাবু। নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর ভূতনাথ ভৌমিক এসে হাজির হলেন এবং দারোগাবাবুকে সঙ্গে নিয়ে গেলেন স্কুলে। যোগেন পণ্ডিত তখন তার প্রাত্যহিক দিবানিদ্রা শেষ করে আরক্ত নয়নে পড়াচ্ছেন ছেলেদের। স্কুলে গিয়েই কিন্তু ভূতনাথ ভৌমিক এমন অপ্রত্যাশিত একটা কাণ্ড করে বসলেন যে দারোগাবাবুরও চক্ষু স্থির হয়ে গেল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে হাত কচলাতে লাগলো কাচুমাচু হয়ে। দারোগাবাবু জানতেন না যে ভূতনাথ ভৌমিক যোগেন পণ্ডিতের প্রাক্তন ছাত্র একজন। তিনি যখন বাঁকুড়ায় ছিলেন তখন বালক ভূতনাথকে পড়িয়েছিলেন। যোগেন পণ্ডিতও কম আশ্চর্য হননি। একবার দেখেই তিনি ভূতনাথকে চিনতে পেরেছিলেন। আরে, ভূতনাথ নাকি তুই এখানে? হঠাৎ কি করে এলি? আমি আজকাল স্কুল ইন্সপেক্টর হয়েছি পণ্ডিত মশাই। তাই নাকি? বেশ বেশ বেশ, তা এখানে কেন? ও, স্কুল ভিজিট করতে এসেছিস বুঝি? যোগেন পণ্ডিতের হাসি আকর্ণ বিস্তৃত হয়ে গেল। চোখ থেকে উপচে পড়তে লাগলো গর্ব আর স্নেহ। লজ্জিত ভূতনাথ ভৌমিক বললেন, না, এমনি একটু দরকারে এসেছি, কয়েকটি কথা আছে আপনার সঙ্গে। কি কথা? স্কুলের ছুটি হয়ে যাক, তারপরে বলবো খন। স্কুলের ছুটি দিয়ে দিলেই তো হলো। ওরে, তোরা আজ সব বাড়ি যা, ইন্সপেক্টরের অনারের ছুটি দিলাম তোদেরকে, বুঝলি তো? এ আমার ছাত্র, জানিস? প্রণাম কর সবাই। প্রণাম করে স্কুলের ছেলেরা বাড়ি চলে গেল সব। গতিক মন্দ বুঝে দারোগাবাবু সরে পড়লেন। যোগেন পণ্ডিত তার সঙ্গে একটি বাক্যলাপ করলেন না। তারপর তোর খবর কি, সব বল। বিবাহ করেছিস? ছেলেপিলে কটি? 2টি ছেলে। বেশ বেশ। নানা কথার পর অনেক ইতস্তত করে অবশেষে আসল কথাটি ভূতনাথ ভাঙলেন। দরখাস্তটিও দেখালেন। দেখিয়ে বললেন, আমি যখন এসেছি তখন কোনো খারাপ রিপোর্ট দেব না, কিন্তু যোগেন পণ্ডিতের দিকে চেয়ে থেমে গেলেন ভূতনাথ ভৌমিক। যোগেন পণ্ডিত স্তব্ধ হয়ে দরখাস্তখানা দেখছিলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি যেন।
যাদের ছেলেদের জন্য এত কাল ধরে প্রাণপাত করেছেন তিনি, তারা তার বিরুদ্ধে দরখাস্ত করেছেন। প্রত্যেকটি সই তার পরিচিত, এদের মধ্যে অনেকে তার ছাত্র। খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে যোগেন পণ্ডিত বললেন, আমি আর এখানে থাকবো না ভূতনাথ, কালই এখান থেকে চলে যাব। কোথায়? যেদিকে দু চোখ যায়। ভূতনাথ যোগেন পণ্ডিতকে চিনতেন, বুঝলেন তার কথার নড়চড় হবে না। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তিনি বললেন, একটা কথা বলতে সাহস হচ্ছে না পণ্ডিত মহাশয়, যদি অভয় দেন তো বলি। কি? বল। আপনি এখান থেকে চলে যাওয়াই যদি ঠিক করে থাকেন, তাহলে আমার বাড়িতে চলুন না, আমি আপনাকে মাথায় করে রাখবো। আমার ছেলে দুটির ভার আপনি নিন, তাহলে আমি নিশ্চিন্ত হই। টুরে টুরে আমাকে ঘুরে বেড়াতে হয়? একটু চুপ করে থেকে যোগেন পণ্ডিত বললেন, বেশ, তাই হবে। তার পরদিন খুব ভোরে হরিপুর ছেড়ে চলে যাবার আগে যোগেন পণ্ডিত গ্রামের সীমান্তে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন গ্রামটার দিকে, তারপর চলে গেলেন। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।